লেখিকা মেঘাঞ্জনা রুদ্রর গোপনীয়তা। ঘরের মধ্যে অস্থিরভাবে পায়চারি করছিল সুকান্ত দেবনাথ। বিছানার ওপর বসে থাকা তার স্ত্রী ভাস্বতীর চেহারাতেও উদ্বিগ্নতা স্পষ্ট। 3 ঘন্টা পেরিয়ে যাবার পরেও বিশ্বের প্রভাব শুরু হয়নি কেন তা বুঝতে পারছিল না এই দেবনাথ দম্পতি। এমন সময় হঠাৎ ঘরে এলো তাদের একমাত্র ছেলে সৈকত। তার চোখে মুখেও চিন্তার ছাপ স্পষ্ট। ঘরে ঢুকে বাবা মাকে একবার দেখে নিয়ে বলল, না, কোনো অস্বাভাবিক কিচ্ছু নেই, দিব্যি হেঁটে চলে বেড়াচ্ছে, এইমাত্র দেখে এলাম ল্যাপটপে কী সব করছে। ঘরের মধ্যে কিছু সেকেন্ড নীরবতা বিরাজ করল। বাবাকে উদ্দেশ্য করে বলল সৈকত, কোথা থেকে আমদানি করলে এই ডেট এক্সপায়ার হওয়া বিষয়টা? কোনো কাজের না, অন্তত একটু শরীর খারাপও তো লাগতে হয়, সেসবের কোনো লক্ষণই নেই, দিব্যি টাট্টু ঘোড়ার মতো ঘুরে বেড়াচ্ছে। বিরক্তি ঝরে পড়ল সৈকতের কণ্ঠে। সুকান্ত ঝাঁঝিয়ে উঠল, আমাকে বলছিস কেন? তোর মাকে বল, ওই তো কোথাকার কোন পীর ফকিরের কাছ থেকে জোগাড় করে এনেছে বিষটা। আমি এনেছি? না খেয়ে দেখেছি তার কি কাজ? স্বামী ছেলের বাগ্বিতণ্ডা থামাতে ভাস্বতী বলল, নিজেদের মধ্যে ঝামেলা করার সময় নয় এটা। বিষটা যে কেন কাজ করলো না সেটাই দেখতে হবে। কি দেখবে তুমি? বারবার বারণ করেছিলাম ওসব পীর ফকিরের কাছ থেকে নিতে যেও না, ওরা ভাওতাবাজিতে এক্সপার্ট। তার থেকে আমি তোমাকে কোথাও থেকে জোগাড় করে এনে দেব, তা তো শুনলে না। তুমি তো আমাকে বিশ্বাস করো না, ঝাঁজ দেখিয়ে বলল সুকান্ত। আচ্ছা মা, তুমি ঠিকঠাক বাটিটা দিয়েছিল তো ওকে? তুমি দেখেছিলে ও পায়েসটা খেয়েছিল কি না? হ্যাঁ রে বাবা, আমি ঠিক বাটিই দিয়েছি ওকে, ও আমার চোখের সামনে বসে খেলো, কিন্তু তবুও যে কেন কিছু হলো না তাই বুঝতে পারছি না। ওই লোকটা তোমাকে আদৌ বিষ দিয়েছিল তো, নাকি বিষের নামে কোনো ভুলভাল জিনিস ধরিয়ে দিয়েছিল? দেখো গে যাও, তীর্যক কণ্ঠে বলল সুকান্ত। না, ওটা বিষই ছিল। আমি কাল রাতে কালো বিড়ালটাকে ভাতের সাথে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য। আজ সকালে দেখলাম ছাদে মরে পড়ে আছে। থমথমে কণ্ঠে জবাব দিল ভাস্বতী। তবে শিবের কিছু হলো না কেন? নাকি নামের মতো নিজেও সত্যি সত্যি শিব হয়ে গেছে, বিষ খেয়ে হজম করে নিচ্ছে? ব্যঙ্গাত্মক সুরে বলল সুকান্ত। জানি না কি ব্যাপার। চিন্তার ছায়া স্পষ্ট 3 জনের চোখে মুখে। সুকান্ত দেবনাথ পেশায় একজন স্বর্ণ ব্যবসায়ী, স্ত্রী ছেলেকে নিয়ে দমদমের এক বিলাসবহুল বাড়িতে থাকে। তবে যে বাড়িতে থাকে সেই বাড়িটা সুকান্তের নিজের বাড়ি নয়, এমনকি যে ব্যবসা নিয়ে সুকান্তর চলাফেরা সেই ব্যবসাটাও ওর নিজের ব্যবসা না। এ সবই ওর স্বর্গীয় মামাতো দাদা শশাঙ্কের সম্পত্তি। শশাঙ্ক বিশ্বাস একসময় নামী স্বর্ণ ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন। নাম যশ প্রতিপত্তি দেখে সবাই বলতো শশাঙ্কের ঘরে লক্ষ্মী বাঁধা আছে। ব্যবসায়িক বুদ্ধি এবং নসিব দুটোই তার ছিল, নয়তো বাবার একটা ছোট সোনার দোকান থেকে দমদমে এবং শ্রীরামপুরে 2টো সোনার শোরুম করা মুখের কথা না। শুধু দমদম শ্রীরামপুরই না, কলকাতাতেও সোনার শোরুম করেছিল শশাঙ্ক। তবে শোরুম শুরু হবার মাসখানেকের মধ্যে এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে শশাঙ্কের মৃত্যু হলে ব্যবসার অবনতি হতে থাকে। কয়েক মাসের মধ্যে কলকাতার শোরুম এবং 1 বছরের মধ্যে শ্রীরামপুরের শোরুম বন্ধ হয়ে যায়। দমদমের ব্যবসাটাই টিকে আছে। শশাঙ্কের সময় যেমন রমরমিয়ে ব্যবসা চলত, সেরকম না হলেও মোটামুটি বেশ ভালোই চলে দমদমের শোরুমটা। এর পেছনে অবশ্য পুরো কৃতিত্ব শশাঙ্কের একমাত্র ছেলে শিবায়নের। শশাঙ্ক যখন পরপারে পাড়ি দিয়েছেন, শিবায়ন তখন সবে 25 বছরের যুবক। MBA কমপ্লিট করে সেই সময় ব্যাঙ্গালোরে কাজ করছে, মাস 6 মতো হবে। বাবার হঠাৎ মৃত্যুতে পুরো দস্তুর ভেঙে পড়ে শিবায়ন। 3 বছর আগে মাকে হারিয়েছিল। বাবা ছিল কাছের মানুষ, তার অকাল প্রয়াণে তাই পুরোপুরি বিধ্বস্ত হয়ে গিয়েছিল ছেলেটা। শশাঙ্কের পারলৌকিক ক্রিয়া শেষ হবার পর আত্মীয় স্বজনরা বলেছিল আর ব্যাঙ্গালোর ফিরে না গিয়ে বাবার ব্যবসায় বসতে। শিবায়নের তখন দিশেহারা অবস্থা, ব্যাঙ্গালোরে আর যেতে ইচ্ছে করেনি, কিন্তু ব্যবসায় বসার জন্য মনের জোর পায়নি। তবুও মন খারাপ থেকে মুক্তি পাবার জন্য যেত শোরুমে, কিন্তু কাজকর্ম হিসাব নিকাশ কিছুই বুঝতে পারত না। তার উপর আবার পরপর 2টো শোরুম বন্ধ হয়ে গেল। ব্যবসা বিরাট লসের মুখোমুখি হতে হলো। নিজেকে সেই সময় ভীষণ অসহায় লাগতো, কি করবে না করবে কিচ্ছু বুঝতে পারত না। কারোর কাছ থেকে যে পরামর্শ নেবে তেমনও কেউ ছিল না। সুকান্ত অবশ্য প্রথম থেকেই ছিল পরামর্শদাতা এবং শুভাকাঙ্ক্ষী হিসেবে, কিন্তু সেই পরামর্শে ভালো তো হয়নি, বরঞ্চ পরপর অবনতির দিকে গেছে।
শুধু যে দুটো শোরুম বন্ধ হয়েছিল তা না, দমদমের ব্যবসাতেও বিরাট লসের সম্মুখীন হতে হয়েছিল। হয়তো এই ব্যবসাটাও বন্ধ হয়ে যেত, কিন্তু শেষ পর্যন্ত শিবায়নের নিজস্ব বুদ্ধিতে শেষ রক্ষা হয়েছিল। তবে যা লস গেছে তা সামলাতে ওর বেশ সময় লাগবে। সুকান্তর পৈতৃক বাড়ি হুগলির চাপাডাঙ্গা গ্রামে। প্রথমে কাজ করত গুজরাটের এক কোম্পানিতে, তারপর ওখানে কিছু সমস্যার জন্য কাজ চলে গেলে সংসারের চাপে সুকান্তর নাজেহাল অবস্থা। সৈকত তখন 7-8 বছরের ছেলে। তার পড়াশোনার খরচ, সংসার খরচ, অসুস্থ মায়ের চিকিৎসা সব মিলিয়ে সুকান্ত কোনো কুল কিনারা খুঁজে না পেয়ে মামার শরণাপন্ন হয়। শশাঙ্কের ব্যবসা তখন বেশ ভালো চলছে। দমদমের ছোট দোকান থেকে বড়সড় শোরুম করার সিদ্ধান্ত নিয়েছে। সেই সময় বাবার কথাতে এবং পিসির সংসারে দুরবস্থা দেখে পিসতুতো ভাই সুকান্তকে নিজের ব্যবসায় নেন। যদিও সুকান্ত একজন কর্মচারী হিসেবে যোগ দিয়েছিল, কিন্তু শশাঙ্ক কোনোদিন ওর সাথে কর্মচারীর মতো ব্যবহার করেননি। উল্টে সৈকত একটু বড় হলে ওকেও দমদমে নিয়ে এসে ভর্তি করার কথা বলে। সপরিবারে সুকান্ত উঠে আসে দমদমের ভাড়া বাড়িতে। প্রথমে বেশ কয়েক বছর ভাড়া বাড়িতে থাকলেও শশাঙ্কের স্ত্রীর যখন মৃত্যু হয় তখন শিবায়নের খেয়াল রাখার কথা বলে ভাস্বতী এবং সুকান্ত প্রায় থেকে যেত এই বাড়িতে। এইভাবেই থাকতে থাকতে একদিন দমদমের ভাড়া বাড়ি ছেড়ে পুরোপুরি এই বাড়িতে উঠে এলো সুকান্তর পরিবার। আর তারপর শশাঙ্কের মৃত্যু হলে এই বাড়ির এবং ব্যবসার কর্তা হয়ে বসল সিংহাসনে। লোভ এবং ঈর্ষা অত্যন্ত ভয়াবহ মনোবৃত্তি, যার অন্তরে এই দুই জিনিস বাসা বেঁধেছে তা শেষ করে দিয়েছে তাকে এবং তার আশেপাশের মানুষকে। লোভ কখনো কখনো মানুষকে এমনই অন্ধ, বিবেকহীন করে দেয় যে মানুষ উপকারীর উপকার ভুলে তারই চরম সর্বনাশ করতে দুবার ভাবে না। যেমনভাবে লোভের বশবর্তী হয়ে সুকান্ত ভুলে গিয়েছিল ওর এক সময় রক্ষাকর্তা শশাঙ্ককে, তাই তো শশাঙ্কের মৃত্যু হলে শশাঙ্কের আত্মীয় হিসেবে ব্যবসার হাল ধরে সুকান্ত। শিবায়নের তখন এমন মানসিক অবস্থা ছিল না যে ব্যবসার দিকে মন দেবে। তাছাড়া এই ব্যবসারও বোঝেই বাকি। এই সুযোগকে কাজে লাগিয়ে শশাঙ্ক শোরুম থেকে টাকা সরাতে থাকে। শুধু টাকাই না, বেশ কয়েকবার দামি গয়নার সেট সরিয়ে তার পরিবর্তে নকল গয়না চালান করে। এর ফলে ব্যবসা লসের মুখোমুখি হয়। তাছাড়া দোকানের বদনাম হয়। শিবায়ন বুঝত না কি থেকে কি হচ্ছে, আর কাকুকে প্রশ্ন করতে পারত না, কারণ সে ওর থেকে অভিজ্ঞ এই ব্যাপারে। সুকান্ত সুযোগ কাজে লাগিয়ে শুষে নিতে থাকে শিবায়নের ব্যবসার লাভের টাকা, আর একের পর এক লস দেখাতে থাকে। শুধু তাই নয়, সম্পত্তির জাল দলিলও তৈরি করেছিল সুকান্ত। শশাঙ্ক মৃত্যুর আগে কোনো দলিল করে যেতে পারেনি তা সুকান্ত জানত। শিবায়ন এসব ব্যাপারে কিচ্ছু জানে না। সুযোগের সদ্ব্যবহার করে সুকান্ত বাড়ি এবং ব্যবসার অর্ধেক অংশ নিজের ছেলের নামে করিয়ে নেয়। গল্প রেডি ছিল। উকিল বলবে শশাঙ্ক সৈকতকে নিজের ছেলের থেকে কম দেখেনি কোনোদিন, তাই বাড়ি এবং ব্যবসার অর্ধেক ভাগ দিয়ে গেছে ওকে। সহজ সরল শিবায়ন এই কথা সহজে বিশ্বাস করে নেবে, কারণ বাবার উদার মানসিকতার সাথে ওর পরিচয় ছিল। তাছাড়া উকিলও শশাঙ্কের পরিচিত, সে নিশ্চয়ই শিবায়নকে মিথ্যা বলবে না। এক ময়াল সাপের মতো এভাবেই শশাঙ্কের একমাত্র সন্তানকে আষ্ঠে পৃষ্ঠে বেঁধে ভক্ষণ করতে চেয়েছিল সুকান্ত। হয়তো সফল হয়েও যেত, কিন্তু হঠাৎ উকিল কিছুদিন আগে ফোন করে জানালো শিবায়ন নাকি তার সাথে দেখা করেছে, কোনো এক জমির অংশ বিক্রির ব্যাপারে ভাবছে। সেই সূত্রেই এক আসল দলিল দেখিয়েছে উকিলকে, যে দলিল শশাঙ্কের বাবা অর্থাৎ শিবায়নের দাদুর। এবং শিবায়ন এটাও জেনেছে যেহেতু বাবা কোনো দলিল করে যেতে পারেনি, তাই দাদুর মৃত্যুর পর সম্পত্তি বাবার ছিল, এবং বাবা যেহেতু এখন নেই তাই সব সম্পত্তির একমাত্র উত্তরাধিকার শিবায়ন। উকিল সুকান্তকে স্পষ্ট জানিয়ে দেয় এরপর সুকান্তকে সাহায্য করা তার পক্ষে সম্ভব নয়। কথাটা শুনে সুকান্তর মাথায় চিন্তা বাড়ে। সম্পত্তি আত্মসাৎ করার একটা সুন্দর পরিকল্পনা মাঠে মারা গেল। কিন্তু ব্যাপারটা এটুকুতেই থেমে থাকে না। দিন 3 আগে শোরুমে যাবার সময় শিবায়ন ওকে বলে এবার থেকে ব্যবসার ক্যাশের দিকটা শিবায়ন নিজে দেখবে। সুকান্ত যেন অ্যাডভার্টাইজিং বা অন্যান্য দিক দেখাশোনা করে। শুধু তাই নয়, ওদের পুরনো ম্যানেজার বিকাশ চৌধুরীকে নাকি ফিরিয়ে এনেছে শিবায়ন। সে এবার থেকে ব্যবসার দরকারি দিকগুলো দেখবে। শিবায়নের থেকে এসব শুনে সুকান্তর পায়ের তলা থেকে মাটি সরে যায়, কারণ বিকাশ চৌধুরী ফিরে আসা মানে সুকান্তর জন্য ভয়াবহ বিপদ।
শশাঙ্কের মৃত্যুর পর সুযোগ বুঝে সব আত্মসাৎ করার জন্য সুকান্ত বিকাশ চৌধুরীকে কাজ থেকে বের করে দেয়, কারণ এই লোকটা আবার শশাঙ্কের প্রতি অত্যন্ত অনুগত ছিল। মৃত মালিকের ছেলেকে ঠকানো তার দ্বারা সম্ভব হতো না, তাই ব্যবসা থেকে তাকে সরিয়ে দিয়েছিল সুকান্ত। আর যেহেতু শশাঙ্কের মৃত্যুর পর ব্যবসার মালিক এক প্রকার সুকান্ত, তাই তার কথার ওপর কথা বলার কেউ ছিল না। শিবায়ন তো মোটেই না। সেই বিকাশ চৌধুরী এখন ফিরে এসেছে। সে তো দুদিন পুরনো খাতা নিয়ে বসলেই বুঝে যাবে ফাঁকটা ঠিক কোন জায়গায়। আর তখন সুকান্তর সব জালিয়াতি ফাঁস হয়ে যাবে। শিবায়ন যদি তখন ওকে জেলে দেয়। ভয়ে ঘুম উড়ে যায় সুকান্তর চোখ থেকে। তখন ওর স্ত্রী ওকে জানায়, এত ঝামেলায় না গিয়ে যদি পথের কাঁটা শিবায়নকে সরিয়ে দেওয়া হয় তখন তো আর সমস্যা থাকবে না। ভাস্বতীর প্রস্তাবে প্রথমে বিরক্ত হয় সুকান্ত, কারণ শিবায়ন যদি হঠাৎ মরে যায় তখন তো পুলিশ এমনি ওদের সপরিবারে জেলে ঢোকাবে ওকে খুনের দায়ে। সেই সময় উপায় বলে সৈকত। ও বলে শিবায়নের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বেশ কিছুদিন হলো ভেঙে গেছে, এমনটা নাকি ও খবর পেয়েছে। এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওকে সরিয়ে দিতে হবে। সৈকত বাবাকে আশ্বাস দেয় ওর এক বন্ধু আছে যে হ্যান্ডরাইটিং এক্সপার্ট, যে সহজে অন্যের হাতের লেখা নকল করতে পারে। সেই বন্ধুকে দিয়ে শিবায়নের হাতের লেখা নকল করে একটা নকল স্বীকারোক্তি লিখিয়ে আনবে সৈকত, যেখানে স্পষ্ট লেখা থাকবে প্রেমে প্রত্যাখ্যাত হয়ে শিবায়ন স্বেচ্ছায় আত্মহত্যা করেছে। ওর মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। প্রস্তাবটা পছন্দ হলেও কিভাবে শিবায়নকে দুনিয়া থেকে সরাবে তা বুঝতে পারছিল না দুজনে। তখন উপায় বলে ভাস্বতী। সে এক ফকির সাহেবকে চেনে, যে গাছগাছড়ার শেকড় দিয়ে বিষ তৈরি করে। অনেক লোক নিজেদের দরকারে নিয়ে গেছে সেই সব বিষ, কাজও হয়েছে। ভাস্বতী ঠিক করে ওখান থেকে বিষ এনে শিবায়নের খাবারে মিশিয়ে দেবে। ব্যাস, তাহলেই শত্রুর পতন। তখন সবকিছুর ভোগ দখলদারি হবে শুধুমাত্র তারা। ভাস্বতীর প্রস্তাবে কুটিল হাসি ফুটে ওঠে বাবা ছেলের মুখে। পরিকল্পনা সব ঠিকই ছিল। সৈকত বন্ধুকে দিয়ে চিঠি লিখিয়ে এনেছিল। ভাস্বতী ও শিবায়নের খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। শিবায়ন সেই খাবার খেয়েও ছিল, কিন্তু তবুও যে কেন শিবায়নের কিচ্ছু হলো না তাই বোধগম্য হলো না তিনজনের। নিজেরা যখন নিজেদের মধ্যে আলোচনা করতে ব্যস্ত তখন হঠাৎ বাইরে গাড়ির আওয়াজ পাওয়া যায়। ঘড়িতে তখন রাত প্রায় 12টা বাজে। এত রাতে কে এলো বুঝতে পারে না তিনজনে। পরপর কয়েকবার কলিং বেল বাজলে সুকান্ত দরজা খুলতে এগিয়ে যায়। গিয়ে দেখে শিবায়ন অলরেডি দরজা খুলে দিয়েছে এবং ভেতরে দুজন পুলিশ এবং কয়েকজন কনস্টেবল রয়েছে। পুলিশ দেখে বুকটা ধড়াস করে ওঠে সুকান্তের। সুকান্তের পিছু পিছু ভাস্বতী আর সৈকত এসেছিল। পুলিশ দেখে তাদের মুখও শুকিয়ে যায়, তবুও যথাসম্ভব নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করে এগিয়ে যায়। শিবায়ন তখন একজন ইন্সপেক্টরের সাথে কথা বলছে। আপনি শিবায়ন বিশ্বাস? হ্যাঁ, আমি শিবায়ন বিশ্বাস। আমি ডেকেছিলাম আপনাদের। আপনি ফোনে বলছিলেন আপনার জীবনের ঝুঁকি আছে। কেন? পুলিশের কথা শুনে সুকান্ত এবং ওর স্ত্রী ছেলের মুখ রক্তশূন্য হয়ে যায়। ওরা ভয়ে জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে। শিবায়ন সেদিকে এক পলক তাকিয়ে বলে, হ্যাঁ অফিসার, আমাকে খুনের চেষ্টা করা হয়েছে। ভাগ্যক্রমে বেঁচে গেছি, নয়তো এতক্ষণে। আপনার কি মনে হয় কে করেছে এমনটা? মানে আপনি কি কাউকে সন্দেহ করছেন? সন্দেহ না, আমি জানি কারা যুক্ত এর সাথে। তারপর সুকান্ত এবং ওর পরিবারের দিকে আঙুল তুলে বলে, এই তিনজন পরিকল্পনা করে আমাকে মারতে চেয়েছিল, অ্যারেস্ট করুন এদের। শিবায়ন সব জানল কি করে তা বুঝতে পারে না তিনজনে, কিন্তু তবুও নিজেদের বাঁচাতে শেষ চেষ্টা করে সুকান্ত এবং ভাস্বতী। কান্নার ছল করে বলে, এসব কি বলছিস শিব? আমরা তোকে কেন মারতে চাইব? তুই কি আমাদের শত্রু? ছোট থেকে তোকে কোলে পিঠে মানুষ করেছি, দাদার মৃত্যুর পর তোকে বুক দিয়ে আগলে রেখেছি, আর আজ তুই এসব কি বলছিস? রাগে গমগমে স্বরে বলে শিবায়ন, কুমিরের কান্না বন্ধ করো। কেন মারতে চেয়েছিলে তা তোমরাই ভালো জানো। হয়তো আমি না থাকলে এসব সম্পত্তি আত্মসাৎ করতে সুবিধা হবে তাই। আর কি যেন বললে, বাবা মারা যাবার পর আগলে রেখেছ? তা যে ব্যবসার টাকা সরানোর জন্য, তা কি বুঝিনি ভেবেছ? মানে? তুতলে প্রশ্ন করে সুকান্ত। আমাদের কলকাতা আর শ্রীরামপুরের শোরুমটা বন্ধ হবার জন্য যে তুমি দায়ী তা আমি খুব ভালো জানি কাকু। শুধু তাই নয়, ব্যবসার লস দেখিয়ে তুমি যে টাকাগুলো নিজে সরিয়েছ তাও বুঝতে পেরেছি। আর শোরুম থেকে বেশ কয়েকটা দামি গয়নার সেট সরিয়ে তার বদলে নকল গয়না যে তুমি রেখেছিলে সেই প্রমাণও আমার হাতে এসেছে। জাল দলিলও তো করেছিলে শুনেছি।
কিন্তু তাই বলে তুমি যে এতটা নিচে নেমে যাবে যে শেষ পর্যন্ত আমাকে মারতে চাইবে তা ভাবতে পারিনি। ছি, বিশ্বাসঘাতক কোথাকার। বাবা তোমাকে পরিবার নিয়ে পথে বসা থেকে রক্ষা করেছিল, আর তুমি তারই বিষয়, ব্যবসা আর ছেলের এত বড় ক্ষতি করলে। তোমার বিবেকে বাঁধেনি? ছি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দে শিব। লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, আমি উচিত অনুচিত বোধ হারিয়ে ফেলেছিলাম, আমাকে ক্ষমা করে দে। কাঁদতে কাঁদতে সুকান্ত শিবায়নের পা ধরতে যায়। শিবায়ন সরে গিয়ে বলে, না কাকু, মানুষ ভুল একবার করে, দুবার করে, বারবার করে না। তুমি অন্যায় করেছ, তোমাকে তো শাস্তি পেতেই হবে, আর বিশ্বাসঘাতকদের কখনো ক্ষমা করতে নেই। পুলিশকে বলে, এদের অ্যারেস্ট করুন অফিসার, প্রমাণ আমি দিচ্ছি আপনাদের। কথা শেষ করে নিজের ঘর থেকে কিছু জিনিস নিয়ে এলো, তার মধ্যে একটা বাটি পুলিশের হাতে তুলে দিয়ে বলল, এই সেই পায়েসের বাটি যাতে বিষ মেশানো হয়েছিল, আপনি এটা ফরেন্সিক টেস্ট করিয়ে নেবেন। তারপর একটা চিঠি পুলিশের হাতে দেয়। আমার হাতের লেখা নকল করে এই চিঠিটা লেখানো হয়েছিল, এবং এটা আজ সন্ধেবেলা আমার ঘরের ড্রয়ারের মধ্যে রাখা হয়েছিল, যাতে দেখে মনে হয় আমি আত্মহত্যা করেছি। আপাতত এই প্রমাণগুলোই আছে, এইগুলো নিয়ে আপনি এদের অ্যারেস্ট করে নিয়ে যান। কমপ্লেন তো আমি আগেই করেছি। হ্যাঁ করেছেন, কিন্তু তবু আপনাকে একবার আমাদের সাথে থানায় যেতে হবে, কিছু রুলস আছে। আচ্ছা আমি যাব, কিন্তু একটু পর যাচ্ছি। আপাতত আপনি ওদের নিয়ে যান, আর 1 মিনিটও এদের সহ্য করতে আমি পারছি না। এই সুকান্ত দেবনাথের ওপর খুন, চুরি, জালিয়াতি সব কিছুর কেস দেবেন অফিসার। ওর জীবনটা যেন জেলে বসে আফসোস করতে করতে কাটে, সেই ব্যবস্থা করবেন। পুলিশ অফিসার ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে সুকান্ত এবং ওর পরিবারকে নিজেদের সাথে নিয়ে চলে গেল। সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে সোফায় গা এলিয়ে দিল শিবায়ন। ভাবতে থাকে, কেন নিজের লোকই দুনিয়ার সব থেকে বড় শত্রু হয়। শিবায়ন যখন থানা থেকে ফিরল তখন ঘড়িতে 4টে বাজে, আর কিছু ঘন্টা পরেই সকাল হবে। রাতের অন্ধকার সরে গিয়ে সূর্যের আলো ছড়িয়ে পড়বে সর্বত্র। জীবজগতের নিদ্রা ভেঙে আপন আপন কাজে ছুটবে সবাই। এক নতুন কর্মব্যস্ত দিনের শুরু হবে। কিন্তু শিবায়নের জীবনটা এমন কেন হলো? বাবা মাকে হারালো, প্রেমিকার বিদায়, নিজের লোকেদের প্রতারণা, এমন জটিল কেন হলো ওর জীবনটা, তা ভেবে পায় না। বড় ক্লান্ত লাগে আজকাল, কোনো কিছু ভালো লাগে না, কাজ করতে মন চায় না, খেতে শুতে সব কিছুতে অনীহা লাগে। বাড়ি ফিরতেও ইচ্ছে করে না। কে আছে যার জন্য ফিরবে এই বাড়িতে? দিনের শেষে ফাঁকা বাড়িটা যেন গিলে খেতে আসে ওকে। এই এত বড় পৃথিবীতে কেন ওর একজন আপনজন নেই? একাকিত্ব, শূন্যতা ঘিরে ধরে। মাঝে মধ্যে ইচ্ছে করে দূরে কোথাও চলে যেতে। ছোটবেলায় মা বলতো, শিবের কাছে মানত করে ছেলে হয়েছিল বলে ছেলের নাম রেখেছিল শিবায়ন। কিন্তু তাই বলে ছেলের জীবনটা যে শিবের মতোই হয়ে যাবে তা কি মা জানতো? শিব বিষপান করেছিল, ওকেও তো বিষ দিয়েই মারতে চেয়েছিল। শিবেরও বাবা মা নেই, ওরও নেই, তবে শিবের একটা পরিবার আছে, মা দুর্গার মতো স্ত্রী আছে, কার্তিক গণেশের মতো সন্তান। ওর এসব নেই, হবে সে আশাও নেই। যার সাথে 2 বছরের বেশি সময় ধরে প্রেমের সম্পর্ক ছিল, কিছুদিন আগে সে অন্য কারো সাথে 7 পাকে বাধা পড়েছে। জগতে প্রেম ভালোবাসা সবই আসলে মিথ্যা, সত্যি হলো হিংসা, লোভ, প্রতারণা। বিছানায় শুয়ে শুয়ে এসবই ভাবছিল শিবায়ন। হঠাৎ কেউ দরজায় টোকা দিল। না চাইতেও উঠে বসলো শিবায়ন। ফাঁকা বাড়িতে কে দরজায় টোকা দিচ্ছে? কে? শিবায়ন দা, আমি ঐশী। দরজার বাইরে থেকে একটা ঋণঋণে নারী কণ্ঠে উত্তর এলো, ঐশী তুমি তুমি এখানে কি করছো? আমি চলে যাচ্ছি শিবায়ন দা, যদি মেন গেটটা একটু লাগিয়ে দিতে। এতক্ষণ বন্ধ দরজা দুপাশ থেকে কথা হচ্ছিল। এবার শিবায়ন উঠে এলো। নিজের এলোমেলো ভাবনার মধ্যেও এই মেয়েটার কথা ভুলেই গিয়েছিল। শিবায়ন দরজাটা খুলে দেখল ঐশী মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, হাতে একটা ছোট সাইজের ব্যাগ। এই অন্ধকারের মধ্যে কোথায় যাচ্ছ? মাথা নিচু রেখে উত্তর দেয় ঐশী, বাড়ি ফিরে যাচ্ছি। হঠাৎ বাড়ি? আর তোমার পড়াশোনার কি হবে? একটু চুপ থেকে ঐশী বলল, এক বান্ধবীকে বলেছি হস্টেল দেখতে, ও যদি সন্ধান করতে পারে তখন আবার আসবো, ততদিন বাড়িতেই। আর যদি হস্টেল না পাওয়া যায়? এক পলক শিবায়নের মুখের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নেয় ঐশী। এই ব্যাপারে কিছু ভাবিনি। বুঝলাম, একটু দাঁড়াও, তোমাকে কিছু দেবার আছে। কি?
উত্তর না দিয়ে শিবায়ন নিজের ঘরের মধ্যে চলে যায়। ফিরে আসে একটা খাম নিয়ে, সেটা ঐশীর হাতে দিয়ে বলে, যে উপকার তুমি আমার করেছো তার কাছে এটা কিছুই না, কিন্তু তবুও যদি তুমি এটা নাও তবে আমার ভালো লাগবে। কি আছে এতে? কিছু টাকা আছে, এটা দিয়ে তুমি তোমার প্রয়োজনীয় বইগুলো কিনে নিও, যেগুলো কিনতে পারোনি এতদিন। শিবায়নের কথায় ঐশীর মুখে বিষাদের ছায়া পড়ে। খামটা পাশের একটা চেয়ারে রেখে বলে, দয়া করছো শিবায়নদা? ভাবছো আমিও বুঝি স্বার্থের লোভে তোমার শুভাকাঙ্ক্ষী সাজতে চেয়েছি? এমা, ছি ছি, তা কেন ভাববো? তবে টাকা দিলে কেন? ওটা তো তুমি যাতে তোমার বইগুলো কিনতে পারো সেই জন্যই দিয়েছি তোমাকে। এটা তুমি রেখে দাও শিবায়নদা, আমার টাকা লাগবে না, এটা দিয়ে আমাকে ছোট করো না। এ কি ঐশী, তুমি কাঁদছো কেন? আচ্ছা টাকা নিতে হবে না তোমাকে, তবুও কেঁদো না। আমারই ভুল হয়েছে তোমাকে টাকা দিতে গিয়ে। তুমি যে উপকার আমার করেছো তার বিনিময়ে যাই দেওয়া হোক কম হবে। আজ যদি তুমি না থাকতে তবে হয়তো আমি এতক্ষণে শ্মশানবাসী হয়ে যেতাম। শেষের কথাটা হেসে বলল শিবায়ন। সুকান্তদের ষড়যন্ত্রের ব্যাপারে শিবায়নকে সব জানিয়েছিল ঐশী। ঐশী ভাস্বতীর বঞ্চি, উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে পড়ছে। রেজাল্ট ভালো হবার জন্য কলকাতার এক কলেজে সহজেই চান্স পেয়ে গিয়েছিল, কিন্তু ঐশীর বাড়ি গ্রামে, সেখান থেকে রেগুলার কলকাতায় কলেজে এসে পড়াশোনা করাটা কষ্টসাধ্য। তার মধ্যে ওর বাবা মার আর্থিক সামর্থ্য তত ভালো না যে ওকে কলকাতায় রেখে পড়াশোনা করাবে, তাই ওরা বলেছিল কাছে পিঠে কলেজে ভর্তি হতে। কিন্তু ঐশীর শখ ছিল কলকাতায় পড়াশোনা করবে। তখন ওর মাসি ভাস্বতী সাহায্য করেছিল। মাসি বলেছিল দমদমে মাসির বাড়িতে থেকে পড়াশোনা করতে, পরে কম খরচায় কোনো হস্টেল পেলে সেখানে চলে যেতে। ঐশী রাজি হয়েছিল। শিবায়নের সাথে কথা বলে ঐশীকে ওদের দমদমের বাড়িতে নিয়ে এসেছিল ভাস্বতী। নিজের পড়াশোনার খরচের জন্য কিছু টিউশনি শুরু করেছিল ঐশী। যেদিন সুকান্ত, ভাস্বতী এবং সৈকত ওদের ঘরের মধ্যে শিবায়নকে মারার পরিকল্পনা করছিল, বাইরে থেকে সব শুনে ফেলেছিল ঐশী। শুনে পা জমে গিয়েছিল ওর, যে মানুষটার বাড়িতেও থাকতে পারছে। মাসিরা যার ছায়াতলে আছে তাকে সরিয়ে দিয়ে তার সম্পত্তি দখল করতে চাইছে। আড়াল থেকে সব শুনে চুপচাপ সরে গিয়েছিল ঐশী। বুঝতে পারছিল না কি করবে। শিবায়নকে বলবে না চুপ থাকবে? বললে মাসি মেশো ফেঁসে যাবে, আবার না বললে শিবায়নের জীবনের ঝুঁকি। অনেক ভেবে সিদ্ধান্ত নেয় ওর ন্যায়ের পথে থাকবে। অন্যায়কে আড়াল করাও তো অন্যায়, আর এমন ভালো একজন মানুষকে সব জেনেও এভাবে মৃত্যুর দিকে ঠেলে দিলে ও নিজের চোখে নিজে অপরাধী হয়ে যাবে। তাই সব শিবায়নকে জানিয়ে দেয়। সব শুনে শিবায়ন স্তব্ধ হয়ে গিয়েছিল। সুকান্ত যে ব্যবসার লাভের টাকা সরায় তাও আন্দাজ করেছিল, কিন্তু তাই বলে যে এত নিচে নামতে পারে তা শিবায়ন ভাবতে পারেনি। ওদের পরিকল্পনার ব্যাপারে জানার পর থেকে ঐশী সবসময় ভাস্বতীকে নজরে রাখত। ভাস্বতী যে বাটিতে বিষ মিশিয়েছিল ঐশী সেটা আড়াল থেকে দেখে নিয়েছিল। পরে চালাকি করে ভাস্বতীকে ক্ষণিকের জন্য রান্নাঘর থেকে সরিয়ে দ্রুত পায়েসের বাটি বদলে দিয়েছিল ঐশী, আর বিষ মেশানো পায়েসটা নিজের জন্য বরাদ্দকৃত শোবার ঘরে নিয়ে গিয়ে রেখেছিল। ফিরে এসে ভাস্বতী বুঝতে পারেনি বাটি বদল হয়েছে। ও সামনে থাকা বাটিটা শিবায়নকে ধরে দিয়েছিল। ঐশীর চোখের ইশারায় আশ্বস্ত হয়ে শিবায়ন পায়েসটা খেয়েছিল। তারপর তো রাতারাতি পুলিশকে ফোন করে নিজের বাড়িতে ডেকে সুকান্তদের ধরিয়ে দেয়। যখন মাসিদের পুলিশ ধরে নিয়ে যাচ্ছিল তখন ঐশী সামনে আসেনি। মাসিও বোধহয় ভাবতে পারেনি তার বঞ্চির জন্যই আজ তাদের জেলে থাকতে হচ্ছে। যখন মাসি সব জানতে পারবে তখন ঐশীকে হয়তো সাপ করবে। এসব ভেবে ঐশীর খুব খারাপ লাগছিল। কেন যে মাসি মেশো লোভে পড়ে এত বড় অন্যায় করতে গেল। ঠিক এই কারণেই ঐশী এই বাড়িতে আর এক মুহূর্ত থাকতে চায় না। যদি শিবায়ন ভেবে বসে ওকে সাহায্য করার পেছনে ঐশীর কোনো স্বার্থ বা লোভ আছে, তার থেকে আগেভাগেই চলে যাওয়া ভালো। সেই জন্যই বলতে এসেছিল শিবায়নকে, আর শিবায়ন ঠিক সেটাই করলো যেটাই ঐশীর লজ্জা ছিল। ওর হাতে টাকা ধরিয়ে দিল। এর থেকে কি প্রমাণ হয় না ঐশী টাকার লোভে শিবায়নকে বাঁচিয়েছে? ঐশীকে মাথা নিচু করে চোখের জল মুছতে দেখে শিবায়নের খারাপ লাগে। টাকা দেওয়াটা উচিত হয়নি বুঝতে পারে। সবাই হয়তো লোভী হয় না, কিছু জনের মধ্যে হয়তো সত্যি মনুষ্যত্ব আছে, যার জন্য তারা কোনো কিছুর পরোয়া না করে অন্যকে সাহায্য করে। ঐশী হয়তো তাদেরই একজন। নিজের মনে ভাবছিল শিবায়ন।
এখন তো ভোরও হয়নি ভালো করে, সকাল হোক তারপর বাড়ি যেও, ততক্ষণ বসো, গল্প করি। চোখের জল মুছে ঐশী বলল, আপনার বিশ্রাম করা উচিত, সারাদিন অনেক ধকল গেছে। ধকল তো আমার থেকে তোমার বেশি হয়েছে, সারাদিন কাকিমাকে চোখে চোখে রেখেছ, তারপর বাটি বদল। আমার আর কি এমন ধকল গেছে, হয় এসপার নয় ওসপার হয়ে যেতাম। হেসে বলল শিবায়ন, তাই এই যাত্রায় তোমার জন্য বেঁচে গেলাম। কিছুক্ষণ দুজনেই চুপচাপ থাকলো, তারপর নীরবতা ভেঙে শিবায়ন বলল, তুমি ব্ল্যাক কফি বানাতে পারো ঐশী? ঐশী ঘাড় নেড়ে বোঝালো জানে। শিবায়ন বলল, তবে যাও, দুজনের জন্য 2 কাপ ব্ল্যাক কফি নিয়ে এসো। অবশ্য তুমি যদি অন্য কিছু খেতে চাও তা আনতে পারো। কফি খেতে খেতে গল্প হবে। তোমার ব্যাপারে তো কিছুই জানি না, আজ শুনবো তোমার ব্যাপারে। ঐশী বিনা বাক্য ব্যয়ে কফি আনতে চলে গেল। সেদিন ভোরে অনেক গল্প হলো দুজনের। গল্প করতে করতে শিবায়ন জেনে নিল ঐশীর স্বপ্ন, শখ, পরিবার সব কিছুর ব্যাপারে। ঐশীও শুনল শিবায়নের ছেলেবেলা, স্কুল, কলেজ, পড়াশোনা, প্রেম সব কিছুর ব্যাপারে। গল্প করতে করতে সকাল হয়ে গেল। পেপার দেয় যে লোকটা, সে বারান্দা দিয়ে পেপার ছুঁড়ে দিয়ে চলে গেল। দুধওয়ালা ছেলেটা দরজার বাইরে ব্যাগে দুধের প্যাকেট ফেলে দিয়ে হেঁকে চলে গেল। ঐশী ঘড়িতে দেখল প্রায় 8টা বাজতে যাচ্ছে, আর বসে থাকলে চলবে না। সোফা ছেড়ে উঠে পড়ল। ওকে উঠতে দেখে শিবায়ন প্রশ্ন করে, কি হলো, উঠে পড়লে যে? 8টা বাজতে যাচ্ছে, এবার যেতে হবে। ওর সাথে কথা বলতে বলতে শিবায়নের খেয়ালই ছিল না কখন এতটা সময় পেরিয়ে গেছে। অনেক দিন পর এভাবে প্রাণ খুলে গল্প হলো কারো সাথে। মেয়েটার সাথে কথা বললে সময় বেশ ভালো কেটে যায়। এর মধ্যে ঐশী ব্যাগ নিয়ে চলে এসেছে, বেরিয়ে যাচ্ছিল। শিবায়ন ওকে স্টেশনে দিয়ে আসবে বলল, ঐশী আপত্তি করেনি। বাইকে করে অল্প সময়ের মধ্যে পৌঁছে গেল স্টেশনে। শিবায়ন টিকিট কেটে নিয়ে এলো। ঐশীর ট্রেন এখনো 45 মিনিট মতো দেরি আছে। এই ফাঁকে দুজনে স্টেশনের বেঞ্চিতে বসলো। প্রথম কথা শিবায়নই বলল, তুমি যেদিন প্রথম আমাদের বাড়িতে এলে তার কয়েকদিন পর আমার পিসিমণি এসেছিল, তোমার মনে আছে? হঠাৎ শিবায়ন এই কথা পারল কেন ঐশী বুঝল না, তবুও ঘাড় নেড়ে বোঝালো মনে আছে। একটু থেমে শিবায়ন বলল, আমার তার কিছুদিন আগে ব্রেকআপ হয়েছে, এটা পিসিমণি জানতো। তখন পিসিমণি আমাকে বলে তোমাকে নাকি তার পছন্দ হয়েছে। আমি রাজি থাকলে পিসিমণি তোমার বাবা মায়ের সাথে কথা বলতো, মানে তোমার আমার বিয়ের ব্যাপারে। শিবায়নের মুখে এই কথা শুনে ঐশীর বুকের রক্ত ছলকে ওঠে। শিবায়নের পিসিমণি এসব কি ভেবেছিলেন? উনি কি কোনোভাবে ঐশীর মুখ দেখে কিছু আন্দাজ করেছিলেন? উত্তেজনায় ঐশীর বুকে দ্রিম দ্রিম শব্দ হতে থাকে। হ্যাঁ, এই বাড়িতে আসার কয়েকদিন পর থেকেই ঐশী বুঝতে পারে শিবায়নকে ওর বেশ ভালো লাগে, মানে ক্রাশ টাইপ একটা ব্যাপার। কিন্তু তাই বলে কখনো ওকে পেতে হবে, ওর সাথে বিয়ে সংসার এসব কিছু ভাবেনি। কিশোরী বয়সের আবেগ যাকে বলে। কিন্তু এখন শিবায়নের মুখে এই কথা শুনে একটা শিরশিরানি অনুভূতি হচ্ছে। ঐশী মাথা নিচু করে বসে থাকে। ওর থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে শিবায়ন ওর দিকে তাকায়, দেখে ও আঙুলে ওড়না পেঁচাচ্ছে, আর ওর গালে কেমন লালচে আভা। তবে কি ঐশী লজ্জা পাচ্ছে? এর মধ্যে ট্রেনের অ্যানাউন্সমেন্ট শোনা যায়। ঐশী উঠে দাঁড়ায়। ওকে দাঁড়াতে দেখে শিবায়নও দাঁড়ায়, পাশাপাশি দাঁড়িয়ে বলে, শুনেছি বিশ্বের প্রকোপে যখন ভগবান শিবের প্রাণ যায় যায় অবস্থা হয়েছিল, তখন মা পার্বতী তাকে বাঁচিয়েছিল। তুমি না থাকলে কাল আমার প্রাণও বিশ্বের জ্বালায় শেষ হয়ে যেত। তুমি আমাকে বাঁচিয়েছ। ঐশী নিচু স্বরে বলল, রাখে হরি মারে কে? ভগবান রক্ষা করেছে, আমি প্রাণ বাঁচানোর কে? শিবায়ন কিছু বলতে যায়, তার মধ্যে ট্রেন চলে আসে। লোকজনের চিৎকারে আওয়াজে কান পাতা দায়। ঐশী ভিড় ঠেলে লেডিস কম্পার্টমেন্টে উঠে যায়। দেখে শুনে একটা সিট দেখে বসে পড়ে। ট্রেন ছাড়তে তখনও কিছু মিনিট বাকি। হঠাৎ শিবায়ন জানালা দিয়ে ওকে ডাকে। শুনতে পেয়ে ঐশী দরজার কাছে যায়। শিবায়ন তাড়াতাড়ি বলে, আমার জীবনে আপনজন বলতে কেউ নেই। 2 দিন আগে পর্যন্ত জানতাম, শুভাকাঙ্ক্ষীও নেই, কিন্তু কাল রাতের পর সেই ধারণা বদলেছে। তুমি বদলে দিয়েছ। শুভাকাঙ্ক্ষী থেকে তুমি কি আমার আপনজন হবে ঐশী? মা পার্বতী যেমন শিব ঠাকুরকে বিষ থেকে রক্ষা করেছিল, তেমন তুমিও কি সব সময় আমাকে আগলে রাখবে? আমার আপন কেউ নেই, তুমি কি আমার বিশেষ একজন হবে? ভেবে দেখো, যদি রাজি থাকো
তবে 2 দিন পর শিবরাত্রি, ওই দিন আমার ফোনে শুধু একটা মিসড কল দিও, আমি তোমার বাবা মায়ের থেকে তোমাকে চেয়ে নেব। কথাগুলো শেষ করে ঐশীর হাতে একটা চিরকুট গুজে দিয়ে চলে যায় শিবায়ন। ততক্ষণে ট্রেন ছেড়ে দিয়েছে। দরজা থেকে সরে এসে নিজের সিটে বসে ঐশী। হাতে গোজা চিরকুট খুলে দেখে তাতে একটা ফোন নাম্বার লেখা, আর তলায় ছোট ছোট করে লেখা, তুমি চাইলে আমি তোমার স্বপ্ন পূরণের পথে সাথে চলতে রাজি। ঐশী চিরকুটটা পার্সে ঢুকিয়ে 2 চোখ বন্ধ করল। শিবায়ন যদি কখনো জানতে পারে ভাস্বতীকে এই ফকিরের সন্ধান ঐশীর বাবা মা দিয়েছিল, তবে সেদিনও কি শিবায়ন ওর স্বপ্ন পূরণের পথে ওর সাথে হাঁটতে চাইবে, নাকি ঐশীকে বিশ্বাস করবে? চিরকুটের লেখাগুলোর ওপর 2 ফোঁটা জল গড়িয়ে পড়ল ঐশীর চোখ থেকে। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।